দর্শক, আর্জেন্টিনার কথা বলছিলাম, বাদ পড়ে গেছে এবারের অলিম্পিক্স থেকে। এছাড়াও অলিম্পিক্সের অন্যান্য আলোচনা রয়েছে। আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক রায়হান মাহমুদ। রায়হান মাহমুদ, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। আর্জেন্টিনার আলোচনাটা দিয়ে আসলে শুরু করি। আমরা দেখেছি যে অলিম্পিক্সে তো মেসি খেলাটা আসলে নিজে খেলবেন না, সেটা তো অনেক আগে থেকেই জানা, এবং তার আসলে খেলারও কথা নয়। সেই জায়গা থেকে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা এবং লিওনেল মেসি সহ আর্জেন্টিনা, সেই দুই আর্জেন্টিনাকে আপনি কোনোভাবে পার্থক্য করেন কিনা? কারণ এই প্রশ্নের সাথে আসলে জড়িত আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎটা। ধন্যবাদ একাত্তর টিভিকে এবং আপনাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে অলিম্পিক ফুটবল কিন্তু আন্ডার 23 লেভেল। এখানে শুধু তিনজন সিনিয়র খেলতে পারেন এবং 2008 সালে যখন বেইজিং এ আর্জেন্টিনা স্বর্ণ পদকটি জেতে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি নিজে। কিন্তু এটি আসলে ভবিষ্যৎ তারকাদের প্ল্যাটফর্ম এবং ভবিষ্যৎ তারকাদের প্ল্যাটফর্মে এখানে আর্জেন্টিনার যে আমরা আসলে সবাই একটা জিনিস ভুল করছি, যে আর্জেন্টিনার মেইন টিমের যে স্ট্রেংথ এবং তাদের স্কিল এবং তাদের যে আমি যে বলবো তাদের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের ধারাবাহিকতা আন্ডার 23-তে সবসময় অব্যাহত থাকবে তা কিন্তু না। ফ্রান্স নিজের মাটিতে খেলছে এবং ফ্রান্স বেশি উজ্জীবিত ছিল। এবং আপনি দেখেন যে ফ্রান্সের যিনি গোল করেছেন ম্যাতেতা, তিনি কিন্তু সিনিয়র প্লেয়ার, তিনি ক্রিস্টাল প্যালেসের একজন নিয়মিত ফরওয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি রেগুলার গোল করেন এবং তার মাথা থেকেই গোল এসেছে। এবং মাইকেল ওলিসে, যার কর্নার থেকে গোলটি হয়েছে, তিনি কিন্তু কিছুদিন আগে ক্রিস্টাল প্যালেসে খেলতেন। এই মৌসুমে তিনি চলে গেছেন বায়ার্ন মিউনিখে। সবকিছু যদি মিলে বিশ্লেষণ করেন তাহলে আসলে 5 মিনিটে গোল খাওয়ার পর আর্জেন্টিনা পুরো আরো 85 মিনিট শিডিউল টাইমে গোল করতে পারেনি। এটি তো আর্জেন্টিনার ব্যর্থতা। আর আমি যে বলবো যে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মাঝে যে একটা রাইভালরি, যে একটা চরম মানে কম্পিটিশনের যে একটা প্রতিদ্বন্দ্বিতার যে চরম মাত্রা সৃষ্টি হয়েছে, বিশেষ করে 2022 সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে চারই প্রতিফলন আমরা দেখলাম। সেখানে আসলে এই রাইভালরি নিয়ে একটা প্রশ্ন করতে চাই রায়হান মাহমুদ, সেটা হচ্ছে যে বর্ণবাদের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবলারদের উপরে, এবং সেটা ফ্রেঞ্চ ফুটবল করেছে, কারণ আর্জেন্টাইন ফুটবলার সেই ধরনের আচরণ করেছে ফরাসি ফুটবলারদের ক্ষেত্রে। সেই অভিযোগটা তারা তুলেছে এবং সেই শোধটাও আমরা দেখেছি গতকালকে মাঠে আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেই দুধ্বনি দিয়েছে ফ্রান্সের দর্শকরা, যে কারণে অনেকেই বলছেন যে তারা প্রথম দিকে অনেক বেশি একটু শেকি ছিল, হয়তোবা ভড়কে গিয়েছিল ফ্রেঞ্চ দর্শকদের গ্যালারির উত্তাপের কাছে। এরকম কিছু কি আপনার কাছে মনে হয়েছে কিনা? আসলে জিনিসটা এখন আমি কি বলবো যে 2022 সালে সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারার পর থেকে ফ্রান্সের সাথে আর্জেন্টিনার একটা মানে মাঠে এবং মাঠের বাইরে সব দিকেই একটা প্রতিদ্বন্দ্বিতা। শত্রুতা বলাটা ঠিক না, কারণ স্পোর্টসে তো আসলে শত্রুতা বলতে কিছু নেই। এটা হচ্ছে যে টপ লেভেল কম্পিটিশন এবং রাইভালরি, প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে। তবে সেটির জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন সরকার কিন্তু পরবর্তীতে কিন্তু ক্ষমা প্রার্থনা করে, ফিফার কাছেও ক্ষমা প্রার্থনা করে। এবং আর্জেন্টাইন প্রেসিডেন্ট বর্তমানে ফ্রান্সে রয়েছেন, তারা কিন্তু এই বেশি বিষয়টি সুন্দরভাবে সতর্কভাবে এড়িয়ে গিয়েছেন। কিন্তু আসলে আপনার সাথে আমি একমত হতে চাই যে তারা কোপা আমেরিকা ফাইনালে জেতার পর তারা কিলিয়ান এমবাপেকে নিয়ে যে রেসিস্ট বা বর্ণবাদী যে গানটি বা একদম যেটি উপস্থাপন করেছে, সেটি বিশ্ব ফুটবলে আসলে কখনো হয়নি এবং বিশ্ব ফুটবলে এই ধরনের অবস্থা কখনোই কাম্য নয়। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে আমরা যদি প্রথমে যে আলোচনাটাতে ছিলাম, অর্থাৎ যে কাম্য নয় যে বিষয়গুলো, সেগুলো থেকে আর্জেন্টিনা বেরিয়ে আসবে, সেটাই নিশ্চয়ই সারা বিশ্বব্যাপী যে অগণিত আর্জেন্টিনার দর্শকরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারাও সেটা আসলে প্রত্যাশা করেন। কিন্তু আপনি সিনিয়র টিমের সঙ্গে জুনিয়র টিম যে ধারাবাহিকতা সবসময় যে থাকবে না, সেটা আপনি বলছিলেন শুরুতে। তো সেই ধারাবাহিকতাটা যদি আলটিমেটলি না থাকে, তাহলে আর্জেন্টিনার সামনের দিনগুলোতে কি নতুন কোনো সেই ধরনের, অর্থাৎ যে সাফল্যের ধারাবাহিকতাটা লিওনেল মেসি টেনে এনেছেন, প্রথমে ওয়ার্ল্ড কাপ, তারপর কোপা আমেরিকা, সেটা কি ছন্দপতন হতে যাচ্ছে কিনা, বা আসলে প্রত্যাশাটা কেমন থাকবে তাদের কাছে? আসলে সবকিছু একটা গোল্ডেন জেনারেশন থাকে। আপনি যদি মনে করেন আর্জেন্টিনার যে মেইন টিমটা, এখন যে বর্তমান যে মূল দল রয়েছে, মূল দলে যারা রয়েছেন তারা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। আপনি আলভারেজকে ধরেন, রড্রিগো দি পলকে ধরেন, একুইনাকে ধরেন, লিওনেল মেসিকে ধরেন, লিসান্দ্রো মার্টিনেজকে ধরেন, সবাই যেন ওয়ার্ল্ড ক্লাস এবং তারা বিশ্বের শীর্ষ পর্যায়ে ফুটবল খেলে। এবং এটার যে পাইপলাইন, সেই পাইপলাইন হবে অনূর্ধ্ব 23 এবং পরবর্তীতে দল গড়া। তবে আর্জেন্টিনা ফুটবল হচ্ছে ধর্ম, ফুটবল হচ্ছে একটি তাদের জীবিকা। কারণ সবচেয়ে বেশি আর্জেন্টাইন ফুটবলাররাই ইউরোপে এবং বিশ্বজুড়ে খেলে এবং তাদের মধ্যে যেই পাইপলাইনটা আছে, তাদের মধ্যে যে ধারাবাহিকতা আছে,
সেটি আসলে ওরকম ভাবে বিপন্ন হবে সেটি বলা ঠিক না। কিন্তু আপনি বলছেন যে সাফল্যের ধারাবাহিকতা সবসময় বজায় রাখা আসলে কঠিন, কিন্তু আর্জেন্টাইন ফুটবলের যে পাইপলাইন, তাদের যে ক্লাব ফুটবল স্ট্রাকচার এবং তাদের ফুটবলের যে স্ট্যান্ডার্ড, সেখান থেকে তারা আসলে কতটুকু নিচে পড়বে তা কিন্তু কখনোই বলা যায় না। কিন্তু আর্জেন্টাইন ফুটবলে আমি বলছিলাম যে সাফল্যের ধারাবাহিকতা সবসময় রাখা যায় না, কারণ এবারের অলিম্পিকে আপনি যদি দেখেন 2000 সালের পর এই প্রথম ল্যাটিন আমেরিকার বাইরে শিরোপা যাচ্ছে। কারণ এর আগে 5টি অলিম্পিক, 6 নম্বর অলিম্পিক 4, 6, 24, 2000 সালে ক্যামেরুন জিতেছিল, তারপর 2টি ব্রাজিল, 2টি আর্জেন্টিনা এবং 1টি মেক্সিকো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থেকে কিন্তু বিশ্ব ফুটবলে আবার যাকে ডমিনেন্সি, যে আধিপত্য বিস্তার করে, সেটাই কিন্তু এবার একটি নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে, নতুন ইতিহাস। ল্যাটিন আমেরিকার দল প্রথম 24 বছর পর ল্যাটিন আমেরিকার বাইরে যাচ্ছে শিরোপা। কিন্তু আর্জেন্টিনা সেই জায়গা থেকে পুরো অলিম্পিকের কথাই যদি আমরা চিন্তা করি, আমরা দেখেছি এই মুহূর্তে মেডেল টালিতে চীন সবার ওপরে রয়েছে, এরপরেই ফ্রান্সের অবস্থান। কিন্তু আমরা যখন ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, ইউরোপের বাইরে কখন ট্রফি যাবে সেটা নিয়ে যেমন অপেক্ষা একটা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। এবারে যখন আমরা অলিম্পিক্সে আসি, সেখানেও কি আসলে একেবারে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যেগুলোতে আসলে সব ধরনের খেলার সুযোগ সুবিধা স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি, সেই জায়গা থেকে কি নতুন কেউ সামনের দিকে এগিয়ে আসতে চলেছে কিনা, সেটা ইউরোপ কিংবা আমেরিকার বাইরে? এখন 2টি দল আছে যারা মরক্কো ফার্স্ট টাইম সেমিফাইনালিস্ট, তারা অসাধারণ ফুটবল খেলছে এবং ইউএস এর সাথে খেলাটি যারা দেখেছেন, তাদের যে প্রাণ শক্তি, তাদের যে স্ট্যামিনা এবং তাদের যে স্কিল লেভেল, আমার কাছে মনে হচ্ছে যে মরক্কো একটি আপসেট করতে পারে। কিন্তু সামনে রয়েছে স্পেন এবং নিজ মাঠে ফ্রান্সের ফুটবলের গভীরতা যদি আপনি ধরেন, যে ফ্রান্স কিন্তু সেই, আমার কাছে যেটি মনে হয়, ল্যাটিন আমেরিকান ফুটবলের সাথে রাইভালরিটা শুরু হয়েছে 1986 সালের বিশ্বকাপ থেকে, যখন মিশেল প্লাতিনির ফ্রান্স ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল, জিকো, সক্রেটিস এবং ফ্যালকাও এদেরকে সহ। সেই যে ল্যাটিন আমেরিকার সাথে ফ্রান্সের একটি দীর্ঘ একটি আমি বলবো বৈরিতা বা প্রতিদ্বন্দ্বিতা, রাইভালরি, সেই রাইভালরি কিন্তু এখন নতুন প্রকাশ পেয়েছে। ব্রাজিল যেহেতু সেভাবে ডমিনেট করতে পারছে না, এখন আর্জেন্টিনা সেই স্থানে এসে পৌঁছেছে। তবে বিশ্ব ফুটবলে, অনূর্ধ্ব 23 ফুটবলে এবং ফ্রান্স নিজের মাঠে খেলছে, নিজের মাঠে তারা আসলেই অনেক শক্তিশালী। এবং কালকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে পুরো স্টেডিয়ামটা একটি দলকে যখন সমর্থন যোগায়, তাদের উদ্দীপনা, তাদের মোটিভেশন এবং তাদেরকে নিজের দেশের জন্য খেলা এবং নিজ দর্শকের নিজ মাঠের সামনে খেলা, তাদের একটি বড় একটি শক্তি। এবং সেই শক্তিতে আসলে অন্য কেউ পারবে কিনা তা নিয়ে আসলে সময় বলা যাবে, কিন্তু এটা আসলে খুব কঠিনই হবে, প্রায় অসম্ভবই বলা যায় ফ্রান্সকে হারিয়ে অন্য কেউ। হ্যাঁ, ফুটবল অনেক আসলে আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখলাম যে আর্জেন্টিনা অনেকগুলো শট করেছে, কিন্তু আলটিমেটলি সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি। কিন্তু একটা প্রশ্ন দিয়ে আসলে শেষ করতে চাই রায়হান মাহমুদ, যে আমরা যখন দেখি যে একজন লিজেন্ডারি খেলোয়াড় তৈরি হন কোনো একটা দেশে, তাকে ফলো করে পরবর্তী কয়েকটা জেনারেশনে ওই ধরনের খেলোয়াড়ও আসতে থাকে বা আসাটা স্বাভাবিক। আমরা বাংলাদেশের সাকিবের কথা যদি বলি, ক্রিকেটে তিনি লিজেন্ড, তার মতো করে অনেকেই বাঁহাতে স্পিন বলটা, ফিঙ্গার স্পিনটা করতে চান। আবার যখন আমরা আফগানিস্তানে যাই, অনেকে লেগ স্পিনটা করতে চান, কারণ সেখানের ওই জায়গাটায় লিজেন্ডারি রশিদ খান রয়েছেন। সো আফগানিস্তান বা বাংলাদেশের চেয়েও বা এদের চেয়েও তো অনেকখানি এগিয়ে লিওনেল মেসি। সেই জায়গা থেকে আসলে আর্জেন্টিনার সেই রকম জেনারেশনের নতুন কাউকে কি দেখতে পান? খুবই কঠিন প্রশ্ন। লিওনেল মেসি ওয়ান অ্যান্ড অনলি, তিনি যেমন পেলে, মেসি, পুস্কাস, এরা একবারই জন্মান। তাদেরকে, তাদের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার জন্য এই উত্তর সময় দিতে পারে। তবে এই মুহূর্তে এমন কাউকে, এমন কোনো প্রতিভাবান কাউকে দেখা যাচ্ছে না যিনি মেসি বা সেই লেভেলে যেতে পারবেন। সময় উত্তর দেবে, কারণ মেসিও এক সময় যিনি লা মাসিয়া বা বার্সেলোনার একাডেমি থেকে যখন 18 বছর বয়সে প্রথম খেলতে নামলেন, তখন থেকে তিনি আস্তে আস্তে নিজেকে বিকশিত করেছেন। সময় আছে, কিন্তু এই মুহূর্তে মেসিকে টপকানো আর্জেন্টিনার রোল মডেল আমি কাউকে তেমন দেখি না। কিন্তু আসলে আপনি যদি সেই জায়গাটা তো আসলে কোনোদিন সম্ভব না, টপকে যাওয়াটা তো আসলে সম্ভব না, কিন্তু নিশ্চয়ই প্রতিভাবান কিংবা ভবিষ্যতে হয়তোবা সময়ের হাতে আসলে সেই উত্তরটা আমরা ছেড়ে দিতে চাই, যে কেমন ফুটবলার আসেন সামনে লিওনেল মেসির উত্তরসূরি, সেই বিষয়টা আসলে আমরা দেখার অপেক্ষায় থাকলাম। সেই সঙ্গে আর্জেন্টিনার ভবিষ্যৎটাও নিশ্চয়ই দেখতে চাইবো আমরা। রায়হান মাহমুদ, অনেক ধন্যবাদ খেলা যোগে যুক্ত হওয়ার জন্য।